দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। গেল দীর্ঘদিন ধরেই আমরা সংকটই বলবো, এই সংকটটা চলছে যে শ্রম অস্থিরতা, সেটা শুধু পোশাক খাত নয়। আমরা এর আগে দেখেছি যে পোশাক খাত ঘিরেই এটা বেশি হয়েছে, এরপরে আমরা এবার দেখলাম সিরামিক খাত ঘিরে হয়েছে, ওষুধ খাত ঘিরে হয়েছে এবং বেশ লম্বা একটা সময় পার হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু উদ্যোক্তারা চিন্তায় রয়েছেন, নিরাপত্তার অভাবে রয়েছেন। আবার বারবার যে বিষয়টা সামনে আসছে যে শ্রমিকদের পক্ষ থেকে যেই দাবিগুলো তুলে ধরা হয়েছিল 18টা, সেই দাবিগুলোও মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে অস্থিরতাটা কেন থামছে না এবং এই অস্থিরতার প্রভাবে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য, সেক্ষেত্রে বিনিয়োগ হতে পারে, আমাদের রপ্তানি হতে পারে, সেটা কিভাবে বাধাগ্রস্ত হতে পারে, একই সাথে সেটার সমাধান কি হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তিনজন সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই; কুতুবুদ্দিন আহমেদ, তিনি সাবেক সভাপতি বিজেএমই এবং এমসিসিআই; এবং একই সাথে আছেন নাজমা আক্তার, তিনি সভাপতি সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমি আজকের আলোচনাটা একটু উল্টা দিক দিয়ে নাজমা আপাকে দিয়ে শুরু করতে চাই। আমি শেষ দিকে যেটা বললাম যে 18টা দাবি মেনে নেওয়া হয়েছে, সবাই মিলেই মেনে নেবেন, শ্রমিকরাও সম্মত হয়েছেন, মালিকরাও মেনে নেবেন বলে ঘোষণা দিয়েছেন, তারপরও অস্থিরতাটা থামছে না, এটা কি কারণে? ধন্যবাদ এই ক্লান্তিক কালে আমাদেরকে এখানে আসার জন্য এবং কথা বলার জন্য। আসলে যেটা হয়েছে, মূলত 16 বছর মানুষ কথা বলতে পারে নাই, অধিকারের বিষয়গুলোই করতে পারে নাই, সেটা যেমন সত্য। এবং এখন যেহেতু 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, মানুষ কথা বলা এবং অধিকারের কথা বলতেছে। যদি আমি বলি যে গার্মেন্টস শিল্প, শুধু সেইটাও না, আপনারা দেখেন ওষুধ, ফার্মাসিউটিক্যালস, সিরামিক, বিভিন্ন ধরনের মানুষের। তো অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখলাম এখন, যে ওষুধগুলো অনেক দামি, দেশীয় বাজারে বিদেশি বাজারে রপ্তানি হচ্ছে। যদি গার্মেন্টস শিল্পের সাথে তুলনা করি, সেইখানে কিন্তু অনেক বৈষম্য আছে। মজুরি বলেন, চুক্তিভিত্তিক শ্রমিকের সংখ্যা, অনেক ধরনের সমস্যা সেইখানে আছে। হ্যাঁ, তারা অনেক সুযোগ সুবিধা দেয় শ্রম আইনের বাইরে, কিন্তু শ্রমিকের যে একটা কন্ট্রাক্ট থাকতে হবে, একটা চুক্তি থাকতে হবে, বা তার মজুরি কাঠামোটা কিন্তু যথেষ্ট না। এখন আপনি বোনাস বাড়াই দিচ্ছেন, হাজিরা বোনাস দিচ্ছেন, ভাত খাইতে দিচ্ছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু একজন শ্রমিক হিসেবে তার মৌলিক যে অধিকারগুলো, সেইগুলো যেমন একটা সমস্যা, সেটা একটা। আরেকটা হলো, যেহেতু আমরা বলতেছি যে 16 বছর যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতা ভোগ করছে, তারা বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অনেক ধরনের দাপট তাদের ছিল, অনেক ধরনের পদ তাদের ছিল, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে শ্রমিকরাও সেটার সাথে জড়িয়ে পড়েছিল। এখন সেই শক্তিটাকে তারা তো যখন না থাকবে, আমরা তো দেখছি এই বাস্তবতাটা, কিন্তু আমি যেটা বলছিলাম যে মেনে তো নেওয়া হয়েছে দাবিগুলা, মালিকরা সম্মত হয়েছে, আপনারাও সম্মত হয়েছেন, একটা সময় হয়তো লাগবে, কিন্তু তারপর অস্থিরতাটা থামছে না। দাবিটা এখনো সব জায়গায় মেনে নেয় নাই, কারণ দাবির কিছু ধাপ আছে, এই যেগুলো অল্প ছোট, সেগুলাকে কিছু সেপ্টেম্বর থেকে করবে, নভেম্বরে আবার একটা সিদ্ধান্ত হবে, ওয়েস্টটা যদি রিভিউ করতে হয় একটা কমিটি গঠন হবে, যাচাই বাছাই হবে, পর্যায়ক্রমে হবে। 18 দফা দাবি একবারে মেনে নেয় নাই, এটা একটা বিষয়। আর যেটা হয়েছে যে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ আছে, শ্রমিকরাও এখানে একটা ভুল বোঝাবুঝির মধ্যে থাকে, আবার মালিকরাও কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। এখন আমাদেরকে একটা সিস্টেমের ভিতরে, একটা কাঠামোর ভিতরে থাকতে হবে। ওই যে পূর্বে যে চর্চাগুলো করে আসছি, সেই চর্চা থেকে বেরিয়ে আসতে পারতেছি না। শ্রমিক যদি ভালো কাজ করে, তাকে আপনি মূল্যায়ন করবেন, কিন্তু এই স্বজনপ্রীতি, হয়তো কেউ আপনাকে রিকোয়েস্ট করতেছে, করতেছে, সেটা একটা সমস্যা। কিন্তু অস্থিরতাটা চলমান রেখে এই সমস্যার সমাধান সম্ভব কিনা, এটা আসলে সম্ভব না। অস্থিরতা তারপরও চেষ্টা করতেছে, কারণ আপনারা দেখেন, আজকে যদি বলি, একটা ফ্যাক্টরি গত বৃহস্পতিবার, মঙ্গলবারে চুক্তি হয়েছে, তাদের 37 জন শ্রমিক ছাঁটাই করে দিবে। তারপরে বিজিএমইতে তাদের একটা চুক্তি হয়েছিল, তো সেইখানে হঠাৎ করে আমরা যখন চলে যাই, ওয়ার্কাররা বলল যে আমাদের সমাধান করে যান। তারপর আমরা গিয়ে দেখছি যে চুক্তিটা আসলে শ্রমিকদের পক্ষে না। এরপরে আমি আরও আমার সাথে যে সহকর্মীরা ছিলেন, তারা আমরা একসাথে কিন্তু সেই সমাধানটাকে করে দিয়ে চলে আসছি।
বৃহস্পতিবার আবার ফোন দিছে যে বহিরাগত লোক দিয়ে আবার আমাদের লোকজন আটকাইছে, আমরা কাজ বন্ধ, আমাদেরকে আবার ছাঁটাই করবে। আবার আমি বললাম ঠিক আছে শনিবারে যান, আমি দেখব। সকালে এসে তারা আবার ফোন দিতেছে যে আমাদের বহিরাগত লোক এসে কেন হুমকি দিল ধামকি দিল। যাই হোক, আমাদের ওইখানে আমার যে সহকর্মী আছে সে ছিল। মালিক পক্ষে বহিরাগত লোকরে তাদের সিকিউরিটি গার্ড বা বিভিন্ন ইউনিফর্ম পরায় ফ্যাক্টরির ভিতরে রাখতেছে, এইটাও এখন চলছে। তো এখন উভয় পক্ষেরই সংকট। আবার শ্রমিকরাও যা শুনতেছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটাও যাচাই বাছাই না করে চললাম। আমি আবারও আসবো কুতুবুদ্দিন আহমেদ, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কুতুব ভাই, আপনি তো পোশাক খাতের সেই প্রথম দিককার উদ্যোক্তা এবং অনেক চড়াই উতরাই পার হয়ে আপনারা এই শিল্পকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। কিন্তু একটা কথা নাজমা আপা বললেন, যেটা খুবই প্রত্যাশিত, বলা যাবে না যে মালিকরা এখনো পর্যন্ত পরিবর্তন হন নাই। এই পরিবর্তনটা আসলে উনি কি বোঝাতে চেয়েছেন, কি মনে হয় আপনার? পরিবর্তনটা তো অ্যাকচুয়ালি এটা গুণগত পরিবর্তন লাগে, যে আমরা পোশাক কারখানা বলি বা যে কোনো ইন্ডাস্ট্রি বলি, সব ইন্ডাস্ট্রি কিন্তু একটা পরিবার, এবং পরিবার মনে করেই কিন্তু ফ্যাক্টরি চালাতে হবে। এখানে মালিক শ্রমিক এই জিনিসগুলো অনেক বেশি ভেদাভেদ হয়ে যায়, সেইটা একটা সংকট। কিন্তু যদি সবাই একটা পরিবারের মধ্যে কাজ করে এবং ইন্টারাকশানটা খুব কম হচ্ছে, যে কোনো কারণে হোক ইন্টারাকশান হচ্ছে না, মানে আমরা প্রফেশনাল দিয়ে আমাদের ইন্টারাকশান করি, এটাও খারাপ না। তবে যদি প্রপার প্রফেশনাল থাকে, যে জানে যে হিউম্যান রিসোর্সে যারা থাকে তারা যদি শ্রমিকদের সাথে খুব ওতপ্রোতভাবে কাজ করে, যে তাদের সমস্যা থাকলে সাথে সাথে মিটিয়ে ফেলা, বা কোনো সমস্যার ওদের দেখা দিলে সেটাকে সাথে সাথে সলভ করা, বা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, এই টাইপের জিনিসগুলা অনেক ক্ষেত্রে অনুপস্থিত, যে কোনো কারণেই হোক। এটা কারো ইনএক্সপিরিয়েন্সের জন্য হইতে পারে, অথবা জ্ঞানের অভাবেও হইতে পারে, অনেক কারণেই হইতে পারে, সেটা একটা দেখা যায়। বাট ওভারঅল বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু প্রফেশনালি চলে, এবং ম্যাক্সিমাম কারখানা তো চলতেছে। আজকেও যদি স্ট্যাটিস্টিক যা দেখলাম, বিজেএমইর 98% ফ্যাক্টরি চলছে, এখন এই 92% ফ্যাক্টরি চলছে না। 2% ফ্যাক্টরি চলছে না, এটা নাজমা তো কিছুটা বলল, যে শ্রমিকরা কিছুটা বুঝে কিছুটা না বুঝে আন্দোলন করে। না, আমরা এই আন্দোলনের প্যাটার্নগুলো যদি দেখি, যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন, সেটা নির্বাচনের আগে পরে হোক, বা এবার আমরা যেই পরিবর্তনটা দেখলাম, এর আগে মোটামুটিভাবে অল্প সময়ের মধ্যে সমাধানগুলো হয়ে গেছে, এবার সমাধানে এত সময় লাগছে কেন? ওই যে একটু বললো যে অনেক দিন তারা হয়তো মত প্রকাশের কোনো সুযোগ পায় নাই, কাজ করছে একটানা, বাট তাদের কথা বলার সুযোগ ছিল না, এটা হইতে পারে, একটা কুড বি ওয়ান রিজন। বাট আরেকটা যেটা হয়েছে যে নতুন সরকার আসছে, যেখানে যদি একটু ভালো মতো ধরা যায় তাহলে আমাদের বেতনটা বাড়ানো সম্ভব, সুবিধাগুলো বাড়ানো সম্ভব, চান্স দিতে অসুবিধা কি? আমরা যা দেখলাম প্রথমেই যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত, তার পরের দিনই ছাত্ররা গিয়ে পরীক্ষা বন্ধ করে দিল, যে পরীক্ষা দিবে না, পরীক্ষা ছাড়া তারা পাস করবে। তো এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তারপরে তো সবাই একটা সুযোগের সন্ধানে আছে, যে আমরাও কিছু বললে এখন আমরাও পাবো। তো সবাই এরকম চেষ্টা করছে, আনসাররা চেষ্টা করছিল, তারা ব্যর্থ হয়েছে, কিন্তু চেষ্টা তো করছে। তো সবাই এরকম, সবাই একটা চান্স নিচ্ছে, এটা 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 একটা। তো আরেকটা যেটা খারাপ দিক, যেটা যে একটা ফ্যাক্টরি কোনো সমস্যা থাকতেও পারে, বেতনও না পেতে পারে, কারণ এত প্রায় 3,500-4,000 ফ্যাক্টরির মধ্যে সবাই যে ডিফল্ট একজনও ডিফল্ট করবেন এটা তো হইতে পারে না। তো ডিফল্ট করবে, এটা পার্ট অফ দ্য বিজনেস, এটা করে, এবং এটা করলে এটা সমাধানও আছে। তো এই জায়গায় একটা শ্রমিকদের একটা স্পেস দিতে হবে, যে কোন জায়গায় তারা যাবে। সেটা যদি একটা সিরিয়াস কমিটি থাকে, সেটা সরকার বা স্টেক হোল্ডারদের নিয়ে, যেমন বিজিএমইএ, সরকার এবং শ্রমিকদের নিয়ে, এবং যারা বিক্ষুব্ধ তাদের বক্তব্যটা যদি শোনে, ওখানে যদি বলার সুযোগ করে দেয়, তাহলে এটা এত আউটবাস্ট করবে বলে আমি মনে করি না। ভুল হইতে পারি। আরেকটু বলি, যে প্যাটার্নটা সবচেয়ে খারাপ সেটা হলো যে আমার ফ্যাক্টরিতে প্রবলেম, আমি হয়তো বেতন পাইনি, কিন্তু পাশের ফ্যাক্টরিতে ওরা বেতন পেয়েছে, ওই ফ্যাক্টরি থেকে ঢিল মেরে ফ্যাক্টরিটা বন্ধ করে দেয়, ফ্যাক্টরিটা ধ্বংস করে। ভ্যান্ডালিজম যেটা ক্ষতিগ্রস্ত করে, নিজেদের লোকরে ওরা মারছে,
সেটা অত্যন্ত দৃষ্টিকটু এবং এটা অমানবিক, মানে প্রফেশনালদেরও মারছে, তাদের নিজেদের শ্রমিক ভাইদেরও মারছে। তোরা দালালি করিস, তোরা গিয়ে নেগোসিয়েট করলি কেন, ইত্যাদি। এই প্যাটার্নগুলো কিন্তু নতুন, এগুলো কিন্তু আগে ছিল না। এইবার এই প্রথম দেখলাম যে একটা ফ্যাক্টরিতে কিছু হলে অন্য ফ্যাক্টরিতে কাজ করতে দিবে না, সেখানে গিয়ে ঢিল ছুড়ে। আমি আবারও আসবো মীর নাসির হোসেন, আপনার কাছে আসতে চাই। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্যবসার পরিবেশ, রফতানির যেই প্রবৃদ্ধি বা আমাদের যে সক্ষমতা, ইভেন অভ্যন্তরীণ যে বিনিয়োগ পরিস্থিতি, সব কিছু নিয়েই আপনারা নানা রকম পর্যবেক্ষণ দিয়ে আসছেন, যার বেশিরভাগই আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। এরকম একটা বাস্তবতায় যেখানে আমাদের 23-24-এ রফতানি 6% কমে গেল, তখন এই পোশাক খাতের মতো একটা বড় খাত এবং আপনার সিরামিক খাতের ব্যবসার সাথে আপনি জড়িত, সেখানে অস্থিরতা দেখেন, এটা কতটা প্রত্যাশিত ছিল এবং এইটা আমাদেরকে কোথায় আঘাত করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে যে মানে জুলাই মাসের যে আন্দোলনটা হয়েছে ছাত্র জনতা, এটা আনপ্রেসিডেন্টেড, এটা স্বাভাবিক কোনো আন্দোলন নয়। ইভেন 91-90-তে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার সাথে কোনো তুলনা হয়। পৃথিবীতে এরকম তুলনা আছে কিনা আমি জানি না। 26 দিনের মধ্যে একটা 15-16 বছরের শক্তিশালী সরকার মানে পতন হয়ে গেল। 45 মিনিটের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হলো, আনপ্রেসিডেন্টেড। তো এইখানে আফটার মাথ যেটা হইতে পারে কিছু কিছু হয়তো সমস্যা। প্রথম যে 3 দিন ছিল 5 থেকে 8, দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্ট সর্নির হয়েছে 8 তারিখে রাত্রে। তো সেই সময় কিছু ক্যাওস হয়েছে। আমরা মানে যদিও মেনে না নেই, কিন্তু এইটুক মানে মেনে যে এরকম একটা আফটার ম্যাথ হতে পারে, শখ হতে পারে। কিন্তু তার পরবর্তীতে যেগুলি হয়েছে সেইটা কিন্তু খুব গ্রহণযোগ্য না। আমি দুইজনের বক্তব্য শুনেছি এবং সেখানে আমার কিছু সহমত আছে, কিছু দ্বিমত আছে। লেবার যদি আসেন, আমরা যেটা ফলো করা হচ্ছে সেটা হচ্ছে কিনা 4 কোর প্রিন্সিপাল অফ ILO। একটা হচ্ছিল টু ফর্ম ইউনিয়ন ফর দ্য পারপাস অফ কালেকটিভ বার্গেনিং এজেন্ট। 2 নম্বর, should not be forced anybody. Number 2, elimination of child labor. And third হচ্ছিল no discrimination regarding employment and occupation. তো আমি মনে করি যে বাংলাদেশে এটা প্রিভেইল করছে। কিন্তু আমার কাছে যেখানে উনি বলেছেন মালিকদের পরিবর্তন হয়নি, আমি টু সাম এক্সটেন্ড করি শ্রমিকদের কী হয়েছে সেটা দেখতে হবে। একটা কালেকটিভ বার্গেনিং এজেন্ট কথা বলেছে, ইজ দেয়ার প্রপার ফর্ম অফ কালেকটিভ বার্গেনিং? যদি হয় তাহলে এইগুলি হচ্ছে কেন? 14 দফার পরে আজকে শুনলাম নারায়ণগঞ্জে আরও 14 দফা, 18 দফা, আরও 18 দফা অ্যাড করা হয়েছে। তার মধ্যে কি কি? তাকে ওই যে আপনার সার্ভিস রুটে লেবার লতে আছে 5 বছর পরে আপনি 14 দিন করে আপনি গ্র্যাচুইটি দিতে পারবেন, 10 বছর হলে আপনি 1 মাসে দিতে পারবেন না। তাদের কথা হলে এই মাস 1 মাস পার হলে দিতে হবে, অমুক জিএমকে সরিয়ে দিতে হবে, অমুক ইঞ্জিনিয়ারকে সরিয়ে দিতে হবে। এই যে জিনিসটা, এটা তো মানে খুব কাঙ্ক্ষিত নয়। তাহলে আমি নাজমা ব্যাপারে বলবো যে এই জিনিসটা ওনরাই বা সঠিক করতে পারলেন, ওনরা কেন একটা প্রপার বার্গেনিং এজেন্ট বাংলাদেশে তৈরি করতে পারলেন না? আমরা ধরেন ব্যবসায়ীদের অসুবিধা আছে, অনেকে বলেন যে বড় বড় শিল্পপতিরা ফ্যাক্টরিতে যান না, বাট উই আর লিভিং ইন এ কর্পোরেট ওয়ার্ল্ড। সেখানে তো মালিক যে যদি বসে থাকে দরকার নেই। আপনি কোরিয়ান ইপেজেটে যে ভদ্রলোক চালাচ্ছেন উনি থাকেন, হ্যাঁ। তো ব্যাপারটা ইজ এ কর্পোরেট ওয়ার্ল্ড, ইটস জাস্ট এ ব্লেম। অ্যানোমালি থাকতে পারে, অসুবিধা থাকতে পারে। যে 18টা পয়েন্টের মধ্যে কোর পয়েন্ট কিন্তু অনেক ইন্ডাস্ট্রিটা করেছে। আপনি মাথায় নেন না, আপনি বললেন আর কি। না, আমি তো উত্তর দিচ্ছি না। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে 18টার মধ্যে আমি দেখেছি যেগুলি এই হাজিরা বোনাস, টিফিন, নাইটের, এগুলি বোধহয় অনেক ইন্ডাস্ট্রি ফুলফিল করে গেছে। তো সবার পক্ষে অনেক সময় করা সম্ভব হয় না। পরশুদিন দেখলাম চন্দ্রাতে নেমে গেছে কিছু বকেয়া বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতন করতে না, ওই চার্টারের মধ্যে বলা আছে 10ই অক্টোবরের মধ্যে দিতে হবে। তো আমার ভুল এলে আমি বলেন আপনি, আমি পরে বলবো। এখন ঘটনা চলে যে যেটা হয়েছে, আপনি ফার্মাসি, সিরামিক ইন্ডাস্ট্রি, প্রাণের যত আছে ডোমেস্টিক বা ইম্পোর্ট সাবস্টিটিউট, গার্মেন্টস তো হয়েছে। গার্মেন্টস তো সবসময় তোপের মুখেই থাকে,
কারণ এখানে ডিসকন্টেন্টমেন্ট সবসময় আছে, মানে একটা পারসেপশন, পাবলিক পারসেপশন যে গার্মেন্টস যারা করে তারা অনেক ধনী, তারা বড় বড় গাড়ি চলে, বিদেশে ইয়ে করে, বাট কত পার্সেন্টেজ অফ দ্য হোল ইন্ডাস্ট্রি সেটা দেখতে হবে। এখন যেটা হচ্ছিল, কুতুব ভাই খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যেটি এনগেজমেন্ট, কমিউনিটি এনগেজমেন্ট। যে সমস্ত জায়গায় কমিউনিটি এনগেজমেন্ট আছে, পারিবারিক সম্পর্ক আছে, প্রতিবেশী যারা আছে তাদের সাথে সম্পর্ক আছে, কারণ তারা তো একটা ইন্ডাস্ট্রি করা মানে ইকোসিস্টেম ডেভেলপ করা, মানে সেখানে শুধু ইন্ডাস্ট্রি হয় না, সেখানে দোকান হয়, আবাসনের জায়গা হয়, আরও অনেক কিছু হয়, যেটা ইকোনমিক বাজার। তো এইগুলি লোকের সাথে যদি এনগেজ থাকে মালিক বা মালিক পক্ষ, তাহলে কিন্তু সমস্যার অত মানে গভীর হয় না। নারায়ণগঞ্জ ইজ অলসো বড় ইন্ডাস্ট্রিয়াল হাব, এখানে বিসিকেই তো মানে কয়েক হাজার ইন্ডাস্ট্রি, তো সেখানে কিন্তু সেভাবে শ্রমিক অসন্তোষ হয়নি। আসলে একটা হটস্পট হয়েছে, কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক বড় ইন্ডাস্ট্রি, অনেক শ্রমিক, এবং তাদের বেসিক ফেসিলিটি এনশিওর করা না পারছে মালিকরা, না চলছে আবাসনের ব্যাপারটা, তারপরে হচ্ছে মেডিকেল, স্কুল, এইগুলির, এবং সেখানে সঙ্গত কারণেই জিনিসপত্রের দাম বেড়েছে, তাদের ওখানে একটা আনইভেন্ট সবসময় ছিল, এই অসন্তোষ থাকতেই পারে। আর যে দাবি দেওয়ার কথা বলছেন, এটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি যে দাবিগুলি, কতগুলি অযৌক্তিক দাবির কথা বলা, এগুলি তো ডাজন্ট গো উইথ এনি র্যাশনালিটি। যৌক্তিকটা হতে পারে, আপনার বেতনের ব্যাপার আসতে পারে, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, ম্যাটারনিটি লিভের যে কথাগুলি সমস্ত এগুলি দিস আর বেসিক। এটা তো বাইল্যাটারাল নেগোসিয়েশন হবে থ্রু বার্গেনিং, কিন্তু এটা চলে যাচ্ছে রাজপথে চলে যাচ্ছে, তখন কারোর নিয়ন্ত্রণে থাকছে না। তো ব্যাপারটা শ্রমিক যখন একবার রাস্তায় আসছে, তখন সে আনরুলি, কারণ তাকে না মালিক পাবেন বা ওনাদের সংগঠনরা ফেল করেছে বলে আমি মনে করি আর কি। তো এখন কেন এতদিন প্রলং করলো, অ্যাজ অন টুডে অলমোস্ট আর কি, বিকজ there was no effective law enforcing system. আপনি আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমি আপনার এই বাকি অংশটুকু বিরতির পর শুনবো। একই সাথে নাজমা আপারও নিশ্চয়ই অনেক কথা বলার আছে, আপনি শুনছিলেন এবং আপনাকে দেখে বুঝছিলাম যে কিছু কিছু বিষয়ে আপনার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে, সবার কাছ থেকে শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা প্রেজেন্টস মুক্তবাগ দেখছেন, একটা বিরতির সময় হয়েছে, সাথে দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা ইস্পাহানি মির্জাপুর চা প্রেজেন্টস মুক্তবাগ দেখছেন চ্যানেল 24-এর নিয়মিত এই আয়োজনে। আমরা আজকে বাংলাদেশের শ্রম অস্থিরতা এবং একই সাথে অর্থনীতিতে এর প্রভাব বা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। 3 জন সম্মানিত অতিথি আছেন আমাদের সাথে। প্রথমে পরিচয় হয়েছেন, আরও একবার পরিচয় করিয়ে দিই, মীর নাসির হোসেন, সাবেক সভাপতি FBCCI, কুতুবুদ্দিন আহমেদ, সাবেক সভাপতি BGME, এবং নাজমা আক্তার, তিনি সভাপতি সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আবারও স্বাগত জানাচ্ছি 3 জনকেই। আমি নাজমা আপার কাছে আসবো। নাসির ভাই, আপনার কিছু কথা বাকি ছিল, যদি শেষ করতে। না, ল এনফোর্সিং এজেন্সির কথা বলেছি। প্রাইমারি ল এনফোর্সিং এজেন্সি হল পুলিশ। তো পুলিশ তো ডিসঅর্গানাইজড হয়ে গেছে সঙ্গত কারণে, গত আন্দোলনে তাদের ভূমিকা বা 16 বছরে তাদের ভূমিকা, এবং 800 পুলিশের কোনো হদিশ নেই। তো নতুন নতুন লোক ইন্ডাস্ট্রিয়াল পুলিশে এসছে, যারা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলটা দেখে, তো সেখানে তাদের ভিজিবিলিটি খুব পুয়ার, যার জন্যে হয়েছে বেসিক ল এনফোর্সিংটা সম্ভব হয় নাই। আর্মি এসছে, আর্মি প্রথমে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তাদের কোনো ক্ষমতা, এবং সেটা বেশ খানিকটা সময় চলে গেছে, তারপরে তাদের ম্যাজিস্ট্রেটসে পাওয়ার দেওয়া হলো। তারপরেও আর্মি সেইভাবে ইফেক্টিভ হওয়া উচিত না, হতেও পারে, কারণ আমরা চাই না যে আর্মি কোনো শ্রমিককে গুলি করুক তাকে, কিন্তু উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল তারা করতে পারে। কিন্তু সেখানেও একটা সীমাবদ্ধতা হচ্ছিল যে জুনিয়র অফিসার যাচ্ছে সেখানে, মোস্টলি উপরে জেনারেল মঈন রয়েছেন, যিনি এই দিকটা দেখছেন, কর্নেল মহিউদ্দিন রয়েছেন। তো ঘটনা হচ্ছিল যে আর্মি কিন্তু এই জিনিস করার জন্য ট্রেন না, বুঝলেন, তাদের ট্রেনিং ইজ ডিফারেন্ট। তো তারা কি হচ্ছে, যখন আসছে তখন তারা বলছে, একজন বলছে যে ওই লোক আমাদের ওই সুপারভাইজার সাথে খারাপ ব্যবহার করে,
তারা বের করতে হবে। তখন আমি বলতেছি যে মালিকের যে আপনি খারাপ লোক রাখছেন কেন, তারপরে মাইক ধরাই দিয়ে বলতেছে আপনারা নিজেরাই ইয়ে করেন। দিস ইজ নট দ্য ওয়ে। তাদের তো সবাই মিলে সম্মিলিতভাবে করতে হবে। প্রবলেম দুয়ের সাইডে থাকতে পারে, নাইলে তো এই ইরাপশন হওয়ার কথা না। তো সেখানে করতে হবে, মেডিয়েট করতে হবে। এখানে সিভিল প্রশাসনের দায়িত্ব ছিল, যেটার অ্যাবসেন্স দেখতে পাচ্ছি। ডিসি, কমিশনার্স, এই রেসপেক্টিভ এরিয়ায় তাদের করে, কিন্তু তাদের কিন্তু ভিজিবিলিটি নেই। তো আমি মনে করি যে সামগ্রিকভাবে ল এনফোর্সিং এজেন্সির অনুপস্থিতিটা বা তার নিষ্ক্রিয়তা এই সমস্যাকে আরও বেশি লম্বা করেছে। নাজমা আপা, নাসির ভাই যেটা বলছিলেন যে এটা নিয়ে আমারও একটা প্রশ্ন আসছে যে নতুন নতুন দাবি এখনও আমরা দেখলাম আসছে। একটা দাবি তো কয়েকদিন ধরে আছে, চাকরি চাই, সেটা চাইতেই পারেন, যে কোনো মানুষের চাকরি দরকার হতে পারে। কিন্তু এই যে 18 দাবির পরে আরও 18টা দাবি, এইটা আসলে মানে দাবি মানার তো অনেক সময় আছে। এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকলে তো দীর্ঘদিন ধরে এটা জানানো যাবে, এখনই কেন সব কিছু? ওকে, নাসির ভাই যে একটা কথা বলছে আমি খুবই সম্মান এবং শ্রদ্ধার সাথে বলি যে সে বলল যে আইএলওর যে কোর কনভেনশনগুলা বা স্ট্যান্ডার্ডগুলো আছে, যে ইউনিয়ন করার অধিকার, যৌথ দর কষাকষি করার অধিকার, বৈষম্য, ডিসক্রিমিনেশন, ফোর্স লেবার, জোরপূর্বক কাজ, এইটা উনি বলল যে আমাদের এটা করতে হবে। এইটা কি আদৌ বাংলাদেশে করে? বলল যে যৌথ দর কষাকষি বা ইউনিয়ন রাইটস। আপনারা রানা প্লাজা দেখছেন, সেখানে বলছিল যে রানা প্লাজার রক্ত আছে, আমরা কাপড় কিনবো না। তখন ওয়ার্কারের ভয়েস ছিল না বলেই কিন্তু এই ইউনিয়নের সরকার থেকে এবং হইল যে না, এখানে একটা বাক স্বাধীনতা এবং একটা কথা বলার এবং একটা সংগঠিত করার অধিকার থাকতে হবে। যখন এটা শুরু হলো, বাংলাদেশে হাজারের উপরে ট্রেড ইউনিয়ন হয়েছে, কিন্তু কয়টা ট্রেড ইউনিয়ন যৌথ দর কষাকষি করতে পারছে? কয়টা গণতান্ত্রিক ইউনিয়ন আছে? এই গ্যাপটা কার আসলে দর কষাকষি করতে না পারার? মালিক তো ইউনিয়নের নাম শুনলে তার চাকরি চলে যাচ্ছে, তাকে ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে, বিভিন্নভাবে তাকে মামলা করে দিচ্ছে। আবার মালিক সব পকেট ইউনিয়ন করে কিছু কিছু দুর্ভাগ্য শ্রমিক নেতা হিসাবেও ফেডারেশনকে ইউনিয়ন বানায়া বলছে তুমি আমার এই ফ্যাক্টরিতে তোমার ইউনিয়ন থাকবো, আমি তোমাকে মাসিক মোহরা দিব। এই যে মালিকরা, কারাপশন সবচাইতে বড় একটা সমস্যা। আপনারা একটা বার্ডস গার্মেন্টসের কথা শুনছেন। বার্ডস গার্মেন্টসের মালিক হঠাৎ করে রাতের অন্ধকারে ফ্যাক্টরি বন্ধ করে দিল। দেওয়ার পর কি হইল? সকালে ওয়ার্কাররা নামলো, ডাইফি অফিসে গেল, অনেক ফেডারেশনের লোকজন সবাই মিলে যে অমুক তারিখে 30শে সেপ্টেম্বর বেতন দিবে। আমি বিজিএমের প্রেসিডেন্টের 20 তারিখে বলছি যে বার্ডসের বেতন যেন কনফার্ম হয়, কারণ ওই দিন যখন ওয়ার্কাররা রাস্তায় নামছে পুরা বাইপাইলের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবং না, এই 58 ঘন্টা তো এই গত দুই দিন আগে প্রথম দিন পুরা রাস্তাঘাট বন্ধ হয়ে একদম যত ফ্যাক্টরি ওই রাস্তাটার দিকে ছিল সবগুলা বন্ধ করে দিতে হয়েছে। মধ্যরাতে ফ্যাক্টরি বন্ধ করে, মধ্যরাত্রে ফ্যাক্টরি চুক্তি হয়। 20 তারিখে যখন বিজিবির প্রেসিডেন্টকে বললাম, বললো কি ওনারা তো এসে বলে গেল আমরা বেতন দিতে পারবো না। আমি বলছি এইটা যদি হয় তাহলে কিন্তু বুমেরাং হবে, এটা কারো নিয়ন্ত্রণে থাকবে না। এইটা নিয়ে আমরা ল এনফোর্সমেন্টের যারা ছিল, শ্রম মন্ত্রণালয়, সচিব সাহেব, যার কাছে পাচ্ছি তথ্যগুলা দিছি। তারপরে আবার রাতের 10টার পরে তারা মেসেজ দেয় 3 মাস পরে আমরা পেমেন্ট দিব। ভাই, সমস্যা আপনার থাকবে, সমাধান থাকবে। একজন মালিক তার মনে চাইছে এখন পয়সা দিব, মনে চাচ্ছে পয়সা দিব না, বন্ধ করব, এইটা তো হতে পারে না। আপনারা আজকে বলতেছেন ক্ষমতার কথা। আজকে বাংলাদেশের যদি আমি বলি 80% ঊর্ধ্বে রাজনীতিবিদই হলো ব্যবসায়ী। আমরা যদি আজকে বলি যে একটা সিস্টেমিক চেঞ্জের কথা, কয়জন শ্রমিক প্রতিনিধি আমরা সংসদে গেছি, যে 2-1জনও ছিল তারাও শ্রমিকদের পক্ষে কথা বলতে পারছে কি না বা বলে নাই কেন সেটাও তো আমরা জানি না। তা আপনি যদি পাওয়ারটা এতই গ্যাপ থাকে যে একজন গার্মেন্টসের মালিক বা একজন সিরামিকের মালিক বা মেডিসিনের কোম্পানির মালিক সে রাষ্ট্রের প্রধান হয়ে গেছে আর আমি এইখানেই থাকতেছি আমার চোখের সামনে, তা আপনার তো পাওয়ারটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। মালিক শ্রমিক টেবিলে বসবে, কয়টা ফ্যাক্টরিতে সেটা হয়েছে, এইটা একটা বড় সমস্যা। দ্রব্যমূল্যের এত দাম,
গার্মেন্টস মালিক সহকারে যারা সংসদে ছিল, নীতি নির্ধারক ছিল, মন্ত্রী ছিল তৎকালীন, এই রেশনিংয়ের ব্যবস্থাটা কিন্তু বলছিল করবে করবে, করে নাই। বাজার নিয়ন্ত্রণ করে নাই, কারণ একজন গার্মেন্টস মালিক কিন্তু বাণিজ্য মন্ত্রী ছিল, সেও কিন্তু উল্টাপাল্টা কথা বলছে। তার গ্রামের মানুষ লিপস্টিক দেয়, আমি আর্ন করি, আমি টাকা কামাই, আমি লিপস্টিক দিব না, মেকআপ দিব না, আমি গাউন পরে ঘুরবো, এটা আমার পছন্দ, আপনি বলার কে? মানে এই যে মানুষকে খাটো করে দেখা, এই যে মানুষকে খাটো করে, এইগুলা সেই বার্ডসের মালিক পেমেন্ট না দেওয়ার জন্য লোকাল শ্রমিক নেতাদেরকে টাকা দিছে, ঘুষ দিছে, সেই রিসিট বাইর হইছে, সেগুলা নিয়ে পুরা এলোমেলো হয়ে গেছে। আপনি আপনার শ্রমিককে টাকা দিবেন, আপনি কেন শ্রমিক নেতাদেরকে আপনার নিয়ন্ত্রণ করতে পারবে? 50টা শ্রমিক নেতা তো নিয়ন্ত্রণ করতে পারবে না, তার একটা সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে। আমি যদি একটা সংগঠন করি, মালিকরা আরেকটা সংগঠনকে লেলাই দেয়, নাজমার পিছনে লাগো, কারণ নাজমা এই দায়টা দাঁড়ান আমি বলি, ওনারা অনেক বলছে, এবার আমাকে বলতে দেন। এই দায় ভারটা আমি শ্রমিক নেতা হিসাবে যতটুক, তার চাইতে বেশি একটা মালিকের। আমি আসলে একটা ফ্যাক্টরিতে, ওই দিনও আমি বলছি সব জায়গায়, যে চাঁদাবাজি, এই শ্রমিক নেতাদের ম্যানেজ করা বন্ধ করেন। আমি সেই ফ্যাক্টরির মালিকের ফ্যাক্টরি চালু করাইলাম, আমি ফ্যাক্টরির সব করলাম, ওইখানে অনেকগুলো শ্রমিক নেতা গেল, তারা বসে বসে মিটিং করলো, দুপুরে ভাত খাইলো, আবার এই 30-35 জন মানুষকে 10,000 টাকা করে দিল। তো 10,000 টাকা করে যদি দেয়, তাহলে কয় লাখ টাকা দিতে হইলো? আরে আরেকটু টাকা ভরে আপনি আপনার ওয়ার্কাররে দেন, আপনার শ্রমিককে দেন, সে তো আপনার উৎপাদন দিচ্ছে। তো এই দুর্নীতিটা এমন জায়গায় এমনভাবে জোরে গেছে, এইখান থেকে সরে আসা যাচ্ছে না। জুট ব্যবসায়ী বলেন, টিফিন ব্যবসায়ী বলেন, অমুক বলেন, নেতা বলেন, সবাই তো আমরা খালি একটা ভাঙ্গুক, একটা চুরুক, তাইলে তো আমরা ধান্দা পাবো। এই ধান্দা বন্ধ না করলে মালিকরা, এটা সমস্যা, অমুকের ডাইকার কোনো মতে ল্যাব দিয়া শেষ করে ফেলি, এগুলা হবে না ভাই। সমস্যাকে জিইয়ে রাখা। কিন্তু ভাই আপনি তো মালিক হিসেবে, ভাই আরেকটু কই, যেহেতু আইসি এখানে আপনাদের সাথে কথা বলতে, তো ভাইরা যেটা বলতেছে, ভাইদের সাথে দ্বিমত করব না। আমাদের কথা হইলো যে এখন ওই যে 15 বছর 16 বছর বলতে পারি নাই সেইটা, আর ওই দিন যে শ্রমিকটা মারা গেছে, সেই দিন যেই ঘটনাটা ঘটছে, ফ্যাক্টরির ভিতর থেকে বলা হয়েছে যে ওই ফ্যাক্টরিতে মেরে ফেলা হয়েছে, ওই ফ্যাক্টরিতে রেপ করা হয়েছে, ওই ফ্যাক্টরিতে এইটা হয়েছে, তোমরা চলো সাথে যাই। ওই সময় ওয়ার্কাররা, আমাদের যারা ইউনিয়ন ভালো ফ্যাক্টরি, সেইখানকার নেতৃবৃন্দই ফোন দিছে যে আপা এইভাবে বেরিয়ে যাচ্ছে। সাথে সাথে আমি আমার ওই যে আমার কলিগ, ওই যেই ফ্যাক্টরিটার নাম বলছে সেইখানেই ছিল, তারপরে সেনাবাহিনীকে জানাইতে জানাইতে তারা চলে আসছে। যেই ওয়ার্কাররা আসছে, চতুর্দিক থেকে গুলি করা শুরু করলো। ওই বিল্ডিং মালিক, সে নিজে একটা সন্ত্রাস, সে পালের সন্ত্রাস, এখনও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। চতুর্দিক থেকে লোকজন বাঁশ টাস নিয়ে চলে আসছে শ্রমিকের ভিতরে। এই যে মুখ, এই যে অপশক্তি, এইটা তো শ্রমিককে ব্যবহার করতেছে, এটাকে শ্রমিক ই করতেছে, নাহলে তো কাউসারকে মরতে হইতো না। এখন এই সেনাবাহিনী গুলি করছে, আবার বাইরের থেকেও গুলি হয়েছে, এবং ছেলের মেয়েরা অ্যারেস্ট হয়েছে, এখনও গুরুত্বপূর্ণভাবে আহত। এইগুলো তো আমাদের কাম্য ছিল না। কিন্তু এখন আমরা এমন একটা অসহায় পর্যায়ে পড়ে গেছি যে শিল্পটা এখন কোন দিকে যাবে তালমাতাল হারাই ফেলতেছি। এক এক জায়গায় গুন্ডা বাহিনী, এক এক জায়গার এক এক ক্ষোভ, পূর্বের ক্ষোভ, এরে মারো এরে ধরো, একটা অস্থির অবস্থার মধ্যে যদি আমরা আরও 2 মাস থাকি, আমাদের কম্পিটিটিভ দেশ কিন্তু অনেক বেড়ে গেছে, এবং তারা সেটাই চাচ্ছে এবং সেটাই হচ্ছে। তো এখন খালি শ্রমিকের দাবি আর যুক্তি না, এখন রেশনিং দিবেন, শ্রমিকদের অর্থনৈতিক সুবিধা, এবং কিছু ম্যানেজমেন্ট খারাপ ব্যবহার করছিল সেইটাও অনেক ফ্যাক্টরি থেকে বাদ দিছে। কিন্তু শ্রমিকদেরকেও একটু এখন বুঝতে হবে যে নিজের রিজিকের সাথে ই করা যাবে না। এবং মালিকরাও যেইভাবে চিন্তা করে, মালিকরা এখনো 4-5 জন সিকিউরিটি গার্ড দিয়েও পুলিশে দিয়ে দিব, চাকরি থেকে বাইর হওয়া, এরকম ভয়ও দেখাচ্ছে। এই ক্ষমতার অপব্যবহার, টাকা পয়সা আছে বলে যা খুশি তাই করব, সম্মান মর্যাদা, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেক গুরুত্বপূর্ণ। কুতুব ভাই, নাজমা আপা অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলেছেন। প্রথমত আপনি প্রথম দিককার উদ্যোক্তা, আমি আগেই বলেছি যে মালিক হিসেবে আপনি এই দায়গুলো এড়াতে পারেন কিনা। দ্বিতীয়ত আমরা জানি যে এর মধ্যে 30-35% কিন্তু উৎপাদনে আমাদের লস হয়ে গেছে, আপনারা নানা রকম আশঙ্কা করছেন। আরেকটা কথা হচ্ছে যে যখনই শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর কথা আসে, আপনারা বলেন যে বাইরেরা আমাদেরকে বাড়তি টাকা দেয় না।
এই নেগোসিয়েশনের ঘাটতি নিয়ে আসলে আর কতদিন পোশাক খাত চলবে? এখানে তো আর্গুমেন্ট করলে তো আর্গুমেন্ট সারাদিন করা যাবে, দোষ মালিক পক্ষের না শ্রমিকদের, এগুলা নিয়ে আসলে আলোচনার কোনো শেষ হবে না। কারণ সব দিক ঠিক রাখলেই কিন্তু ফ্যাক্টরি চলবে, খালি মালিক ঠিক হইলেও চলবে না, খালি শ্রমিক ঠিক হইলেও চলবে না। সবারই রেশনাল একটা ব্যবহার করতে হবে এবং সবারই সুন্দরভাবে চলতে হবে। শিল্পটাকে বাঁচাতে হলে শিল্পটাকে ভালোবাসতে হবে, এই জায়গায় কিন্তু কমন একটা ইন্টারেস্ট থাকতে হবে। এখন যেটা নাজমা বলল যে আসলে কিছু কিছু জায়গায় হয়তো দেখা গেছে যে মালিকরা কিছু জোরপূর্বক কিছু করার চেষ্টা করে, সেটা এটা খারাপ, ডেফিনেটলি খারাপ। আবার কিছু জায়গায় আমি কিছুক্ষণ আগেও বললাম যে শ্রমিকরা আননেসেসারি, আচ্ছা ওদের বেতন পায় না, ঠিক আছে, এটার জন্য দেন দরবার হইতে পারে, এটা নিয়ে কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে মিছিল করা যেতে পারে, মিছিলও করতে পারে, সেটা অসুবিধা নেই। রাস্তাও বন্ধ করে রাখে, আবার অন্য ফ্যাক্টরি থেকে ডিল চড়ে, অন্য ফ্যাক্টরিগুলো ভাঙে, অন্য ফ্যাক্টরিগুলো কাজ দিতে বাধা দেয়, এটাও আর একটা খারাপ লক্ষণ। সো এখন সব কিছু মিলে আমি যেটা মনে করি যে একটা স্পেস দিতে হবে শ্রমিকদের, যে জায়গায় গিয়ে ওরা বলতে পারে যে আমাদের আজকে এই সমস্যা, আমাদেরকে এইভাবে নাজেহাল করা হয়েছে এবং এইটার একটা সমাধান করেন, এবং সেই জায়গার থেকে যেন সাথে সাথে সমাধানটা আসে, তাইলে কিন্তু এটা বন্ধ হওয়ার একটা সুযোগ আছে। আর যেটা আরেকটু আগায় দিল, যেটা আমি বহুত দিন ধরেই বলছি, যে এই রেশনিং আমরা দিচ্ছি সিটিতে বিভিন্ন জায়গায় দেই। আমি পান্থপথের, আমার অফিস পান্থপথের গলিতে আমি দেখি রেশনের জন্য দাঁড়ায়, এবং যেহেতু আমি রেগুলার প্যাসেঞ্জার ওখানকে, আমি কিন্তু রেগুলার একই লোকরেই দেখি দাঁড়ায় ওখানে, এবং তারা দাঁড়ায়, তারা এটা নিয়ে সেল করে দেয় পাশে, কারণ এত তো তাদের দরকার নেই। তো এখন এগুলার থেকে যদি আমাদের শ্রমিকদের যদি এগুলা দেওয়া যায়, ওদের যদি রেশনিংটা ওদের মধ্যে ওদের পরিবারে দেওয়া যায়, এটা কিন্তু স্ট্রাকচার্ড। আমার ফ্যাক্টরিতে কতজন চাকরি করে, কতজনকে দিতে হবে আমরা জানি, এবং এগুলো বেতন এখন সবারই ব্যাংকে যায়, সুতরাং ব্যাংকের থেকেও কিন্তু স্টেটমেন্ট নিয়ে দিতে পারে। সো অনেক ট্রান্সপারেন্সি অনেক বেড়ে গেছে। ঝুঁকির মধ্যে আছে পোশাক শিল্প, এটা কোনো সন্দেহ নাই। কারণ যেটা ও বললো যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো তো বসে নাই, প্রত্যেকে কিন্তু, আপনি যদি ইয়ে দেখেন, যদি গার্মেন্টস শিল্পের ইতিহাস দেখেন, ইউরোপ একসময় গার্মেন্টস করতো, ইউরোপ গার্মেন্টস ছেড়ে দিচ্ছে, কোরিয়া করতো, চীন করতো, চীনও কিন্তু না করে, কিন্তু হাই ভ্যালু, আমাদের এই আইটেম করে না। ভিয়েতনাম দেখেন, ভিয়েতনাম আপনি যদি একটা উদাহরণ কাউন্ট করেন, যে একটা ভিয়েতনাম যেটা আমেরিকার থেকে যুদ্ধ করে স্বাধীন হওয়ার পরে তারা এখন তৃতীয় অবস্থান ধরে রেখেছে, এটা ঠিক আছে, কিন্তু তাদের গার্মেন্টসের পার্সেন্টেজ কত টোটাল এক্সপোর্টের? তাদের টোটাল এক্সপোর্ট হলো 350 বিলিয়নের উপরে, সেই জায়গায় গার্মেন্টস হলো 40-41 বিলিয়ন, লেস দেন 10%, লেস দেন 10% তাদের। আমাদের বাস্কেট হলো 85%। আমাদের অঙ্ক ওদের সাথে মিলবে না। আমাদের গার্মেন্ট শিল্পকে বাঁচাতেই হবে যে করেই হোক, এটা দেশের অস্তিত্বের জন্য, দেশের ইকোনমিক্সের জন্য, সব অর্থনীতির জন্য আমাদের এটাকে যেভাবে হোক বাঁচাতে হবে। এখানে আমাদের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, আমাদের সবচেয়ে সম্মানিত, পৃথিবীরই সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টা, উনি আমাদের কিন্তু একটা অ্যাসেট, উনি আমাদের একটা ব্র্যান্ড। উনি আমরা যখন একটা, নাসির ভাইও ছিলেন, আমরা যখন একটা মিটিংয়ে যাই, তখন ওনার সাথে দেখা করি, তখন উনি বলেছিলেন যে একটা সামিট করবেন সব বায়ারদের নিয়ে, এবং উনি আমন্ত্রণ দিলেই বায়ারদের চেয়ারম্যান লেভেলের লোকগুলা বাংলাদেশে আসবে, এবং আসলে তাদেরকে যদি একবার বোঝানো যায়, তারাও কিন্তু ইনভেস্ট করবে। এবং এখানে আরেকটু বলে রাখা ভালো যে গার্মেন্ট যত বাড়বে, টেক্সটাইলের ডিমান্ড তত বাড়বে। আমরা যদি ভ্যালু এডিশন বাংলাদেশে রাখতে চাই, তাহলে আমাদের টেক্সটাইল নেগোসিয়েশনের ব্যাপারে ছোট্ট একটু অবজারভেশন জানতে চাই, যে এখনো কেন আমাদেরকে, আমি আসবো আপা, আমি নাসির ভাই হয়ে আবারও আসবো সবার কাছেই, যে আমরা নেগোসিয়েশনের ক্ষেত্রে কেন পিছিয়ে আছি, যে কারণে আমাদের হয়তো শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণের ক্ষেত্রে আমরা এই কষ্টটা দেখাই মাঝে মধ্যে। আমি একটু এই প্রশ্নটার উত্তর দিতে চাই। নিশ্চয়ই আমি আসবো, আমি কুতুব ভাইয়ের কাছ থেকে জেনে তারপর আসবো। যে এখন দাবিগুলো আসলে কনসেন্ট্রেট হতে নাই, এটা ডালপালা ছড়াই গেছে, দাবির কিন্তু এখন কোনো শেষ নাই, ঠিক আছে। আমি নিজেই দেখেছি যে যখন ওদের সাথে মিটিং করি, ইন্টারেক্ট করি, তখন ওরা এই কয়টা বলে ঠিক আছে এই কয়টা দেবো, তোর পিছন থেকে আরেকজন দাঁড়ায় বলে না 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 আমরা এটা বানিয়ে না, আমাদের এটা, মানে ওরা নিজেরাও জানে না ওরা কি চায়,
ঠিক আছে, সত্যি কথা, এটা নট দ্যাট যে তারা মনে করে যে আরে ও রাজি হয়ে ঠকে গেছে, আর একটু বেশি চাইলেও পাইতাম না, সেটা যেমন ঠিক আছে, সেটা আমি ও তো বলি যে ভাই, এই জিনিসগুলো একটা আছে, এটা যদি একটা স্ট্রাকচার্ড ওয়েতে দাবিগুলো না আসে তাহলে এই দাবির কোনো শেষ হবে না। স্ট্রাকচার্ড ওয়েতে আসতে হবে, সবাই মিলে একটা গার্মেন্টস, সবাই মিলে একটা দাবি, সেটা সব ওনারা যারা আছে সব লেবার লিডার যারা আছেন সবাই মিলে একটা কনসোর্টিয়াম করে যে ঠিক আছে লেবারদের সব জাতিগুলো আমরা দেখে এই যে এগুলো নিয়ে আমরা পুশ করি, এগুলা মানা যাবে, এগুলো মানলে কোথাও হবে না। আমি খুব মানে যে টাকা পয়সার ব্যাপারটা গার্মেন্টসের এটা নিয়ে একটু বলি। আমি যখন 84 সালে গার্মেন্টস স্টার্ট করি তখন যে সিএমটা পেতাম একদম ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচার সিএম কাটিং মেকিং Cutting, চার্জ making charge সব। ইনক্লুডিং কার্টুন সিএমসি যেটা বলি, সেটা পেতাম $8.5। আনফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এখনও ওইটা 8.5-10-এর মধ্যে আছে আজকে 40 বছর পর। তো যেই বেতন 50 গুণ হয়েছে, যে ইলেকট্রিসিটি কস্ট 20 গুণ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন বলেন তাহলে কীভাবে চালান? ওই ডলার যেহেতু টাকা ডিভ্যালু হয়েছে, এটা একটা অস্ত্র আমাদের হাতে ছিল, এটা দিয়ে আমরা বেঁচে গেছি। আর তা না হলে কিন্তু গার্মেন্টস শিল্প বহুত আগে বন্ধ। আমি একটু নাসির ভাই আপনার কাছে আসবো। নাজমা আপু, আপনার কাছে নাসির ভাই হয়ে আসছি। নাসির ভাই আরও তো- কিছু ক্রাইসিসের কথা যেটা শুরুতে বলছিলাম যে আপনি খুবই সোচ্চার। ইভেন শনিবারের একটা মিটিংয়ে আপনি বলেছেন যে চড়া দামে গ্যাস বিদ্যুৎ কিনতে বাধ্য করা হয়েছিল, আর্থিক খাতকে ইচ্ছাকৃতভাবেই একরকম ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে যদি আমাদের রফতানির সবচেয়ে বড় এই খাতটা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, আমার ইকোনমি আসলে কোন দিকে যাবে? ধন্যবাদ আপনাকে। আমি নাজমা আপার নিশ্চয়ই নিশ্চয়ই। জেনারেলাইজ করার কোনো জায়গা নেই, কিন্তু সব গার্মেন্টস মালিক যে খারাপ, সব শ্রমিকরা খারাপ, এটা কি সব সমাজ, আমরা তো এই সমাজের অঙ্গ নাকি, পার্ট অফ দিস সোসাইটি। তো সোসাইটির মধ্যে সব জায়গায় ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, মালিকের মধ্যে আছে, শ্রমিকের মধ্যে। এর জেনারেলাইজ করার কোনো সেটাই তো স্কোপ এখন নেই। সমস্যা। হ্যাঁ, 2 নম্বর হচ্ছিল যে আমি আপনার ওই পরের পয়েন্টে আসছি। আমি 18 পয়েন্টটা যেটা সেদিনকে সই করা হয়েছে বিটুইন শ্রমিক নেতা এবং ইয়ের মধ্যে, এটা কিন্তু খুব সুবিন্যস্তিত মনে হয়েছে। এটা যদি স্টেপ বাই স্টেপ করা যায় টাইম ফ্রেমের মধ্যে, হ্যাঁ। তাহলে কোনো সমস্যা থাকার কথা না। যেটা আমি একদম থরলি পড়েছি 18টা পয়েন্ট। এর মধ্যে মানে লেবার ল 18 পরিবর্তন বা রিভিউ করার কথা হয়েছে, তারপরে সার্ভিস রুলের কথা বলা হয়েছে, অনেক যেগুলি ফান্ডামেন্টাল। এইগুলি যদি এইটাই যদি আমি বাইবেল ধরে আগাইতে পারি সবাই মিলে, বোধ মালিক এবং শ্রমিক, তাহলে কিন্তু সামনে সংকটটা সংকট থাকে হবে না। আমাদের কী জন্যে গার্মেন্টসকে বা টেক্সটাইলকে বাঁচিয়ে রাখতে হবে? কারণ একটা হচ্ছে ইন্ডিয়ার, আমি সেদিনকে একটা পলিসি দেখলাম এই কয়েকদিন আগে, আপনি প্রথম আলোতে এসছে, আপনারা হয়তো দেখতে পারেন, যে তাদের টোটাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে $160 বিলিয়ন টোটাল ইয়ে। তারা 2030 সালে একটা রোড ম্যাপ করেছে, সেখানে তারা $350 বিলিয়ন দেবে, যেখানে 32 মিলিয়ন তাদের এক্সপোর্ট, সেখানে $100 বিলিয়ন দিয়ে 100 বিলিয়ন ধরছে। বুঝলেন? তো ঘটনা হচ্ছিল যে এইটা ওইখানে যত বাড়বে, বিকশিত হবে, স্বাভাবিকভাবেই আমরা অংশটা কিন্তু ততভাবে share হয়ে যাবে। ভার্নারেবল হয়ে যাব। সেজন্য আমাদের প্রোটেক্ট করতে হবে। মানে এই ইন্ডাস্ট্রিটা যেটা মানে বেসিক ইন্ডাস্ট্রি, কারণ কুতুব ভাই রাইটলি বলেছেন, ব্রিটেনের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থ্রু টেক্সটাইল, টেক্সটাইল নিয়ে জাপান থ্রু টেক্সটাইল, কোরিয়া থ্রু Taiwan টেক্সটাইল, textile, তাইওয়ান সবাই, টেক্সটাইল, ফিলিপিন, ইভেন চায়না ওয়াজ, পাকিস্তান তো মালয়েশিয়াও এখনো ছিল। হেভিলি। পাকিস্তান, তো ব্যাপারটা ছিল বাংলাদেশ, যে তার হোম টেক্সটাইলে বিরাট মার্কেট। তো ঘটনা হচ্ছিল যে আমাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, আমাদের এই শিল্পটাকে বাঁচাতে হবে সবাই মিলে সম্মিলিতভাবে। সেটা সরকারকেও বুঝতে হবে। আজকে যদি সরকার কোনো কারণে মনে করে যে স্টেক হোল্ডারদের কোনো দাম নেই, তারা আগে অনেক রেফারেন্স দিয়ে অনেক খারাপ ব্যবসায়ী আমাদের যে ভাবমূর্তি নষ্ট করেছে, সবাই যে তাই তা না, কনফিডেন্স আনতে হবে, আমাদের সাথে নেগোসিয়েশন করতে। আমরা জানি ওয়ার শু পিঞ্চেস, আমার জুতোটা কোন জায়গায় খোঁচা দেয় সেটা আমি জানি, আপনি জানবেন, কারণ আপনি আমার শু পরেননি। তো ঘটনা হচ্ছে সেই জায়গাটা দেখতে হবে। আর একটা জিনিস হচ্ছিল যে আপনি যে কথার বেসিক, এখন লিগ্যাসি মধ্যে পড়ে গেছে আমরা, ব্যাড লিগ্যাসি। আমার গ্যাস নেই, আমার বিদ্যুৎ, আপনি এত ফলাও করে আমরা বিদ্যুৎ বলি যে 24-25 হাজার মেগাওয়াট হয়ে গেছে, উপরে এখন। রিকোয়ারমেন্ট 15-16 হাজার মেগাওয়াট, তাও আমরা পাই না।
নিরবিচ্ছিন্ন তো পাই না, কোয়ালিটিও পাই না। গ্যাস আমাদের বললাম যে আমাদের মানে বাধ্য করে দাম বাড়ানো হয়েছে এবং অ্যাসুরেন্স দিয়ে আগেরগুলি বাদ দিলাম, বিভিন্ন স্টেজের দাম বেড়েছে। একবারে 2.5 বছর আগে 16 টাকাটা 30 টাকা 100%। আমরা আশা বলা হয়েছিল নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা পাইনি। এখন মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ আর সাফারিং। আপনি অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, তাদের যে ক্ষতি সেটা কে পোষাবে? তারপরে ব্যাপারটা হচ্ছে যে সেখানে আপনার কিছু কিছু ইন্ডাস্ট্রি সিএনজি দিয়ে চালানো হয়েছিল, এখন দেখলাম যে কালকে রাস্তায় নেমেছে যে দেওয়া যাবে না। সরকারকে চিন্তা করতে হবে ইকোনমিক কস্ট বেনিফিট কোন জায়গায়। আমাকে কি ডোমেস্টিক দিলে ভালো হবে, গাড়িতে দিলে ভালো হবে, না এই ইন্ডাস্ট্রি দিয়ে? সেই সিদ্ধান্ত এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তের নিশ্চয়ই ব্যাপার, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। তারপরে আসেন হচ্ছিল ব্যাংকের ইন্টারেস্ট রেট। ব্যাংকের ইন্টারেস্ট রেট 9% ছিল, এখন 14-15 চলে গেছে। 14-15 না তো, এটা আরো বেশি, কারণ হচ্ছিল চক্রবৃদ্ধি হারে বাড়ে, কিউমুলেটিভ আরো 2% আরো 2% বেড়ে যায়। এখন কোন ইন্ডাস্ট্রি, কোন ব্যবসা এত ইন্টারেস্ট দিয়ে আপনার সার্ভাইভ করতে পারবে? আপনি আবার এর মধ্যে ইয়ে করেছেন, ওই ক্লাসিফিকেশন রুল চেঞ্জ করেছেন যে একটা ওভারডিউ হলেই ক্লাসিফাইড। আগে যে 3টে স্টেজ ছিল, তো এখন তারপরে আমরা তো ডলারের সংকটের কথা জানি, সেখানে কেউ বেনিফিটেড হয়েছে এক্সপোর্টে যারা, কিন্তু যারা ডোমেস্টিক সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতগুলি চাপ সহ্য করে একটা ইন্ডাস্ট্রি বাঁচবে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা বাঁচবে তবে। আর একটু যোগ করি, খালি একটু নাসিবের সাথে একটু কমপ্লিমেন্ট করি, যে 6-7টা ব্যাংক প্রবলেমেটিক ব্যাংক হিসেবে চিহ্নিত, তাদের এলসি কিন্তু কেউ নিচ্ছে না। ওখানে তো অনেক গার্মেন্টস আছে, ওরা কিন্তু কোনো টাকা পাচ্ছে না। তোরা টাকাটা দিবে কোত্থেকে গার্মেন্টস ওয়ালারা? ওই জায়গায়ও কিন্তু একটা বিরাট সমস্যা। তাদের এলসি নিচ্ছে না, তারা এলসি করতে পারছে না, তারা কোনো পিসি পাচ্ছে না, প্যাকিং ক্রেডিট যেটা বলে, তারা কোনো লোন পাচ্ছে না, তারা টাকা উঠাইতেও পারছে না। টাকা বড় চেক দিলে তারা বলে যে আস্তে আস্তে দিব। নিশ্চয়ই এটা বড় ক্রাইসিস। আপা 30 সেকেন্ড সময় আছে না, 30 সেকেন্ড হইলে তো হইব না। শেষ দিকে, একেবারে শেষে চলে আসছি। সমস্যাটা ভাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। আজকে ভিয়েতনামের কথা বলল কুতুব ভাই, ক্যাম্বোডিয়ার কথা যদি বলি, ইন্দোনেশিয়ার কথা বলি, ইন্ডিয়ার কথা বলি, পাকিস্তানের কথা বলি, তারা কিন্তু তাদের ইন্ডাস্ট্রিটাকে ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে নিয়ে চলে গেছে। ক্যাম্বোডিয়াতে কত সালে গার্মেন্টস আসছে, ভিয়েতনামে কত সালে গার্মেন্টস আসছে। আজকে পৃথিবীর সর্বোচ্চ দামি জিনিস যদি কিনতে চান আইফোন সহকারে, তাহলে ভিয়েতনামে যাবেন, ক্যাম্বোডিয়া যাবেন, ইন্দোনেশিয়াতে যাবেন। আমরা গত মাসের আগের মাসে, সরি এপ্রিল মাস না মে মাসে গেছিলাম। আমরা এখানে আউটলেট থেকে যেমন প্যান্ট কিনি, শার্ট কিনি, জামা কিনি, ওইখানে আপনি হাই ট্রেন্ড ব্যাগ কিনতে পারবেন, জুতা কিনতে পারবেন, লিপস্টিক কিনতে পারবেন, পারফিউম কিনতে পারবেন, সব কিছুই কিন্তু যেগুলো $200-300 জিনিসও আপনি ওইখানে $10-15 পাচ্ছেন। তো এই যে বাংলাদেশ, ওই দিনও ইউরোপিয়ান ইউনিয়নের একটা মিটিংয়ে গেলাম যে কম্পিটিটিভ মার্কেট হলো চিপ লেবার এবং এক্সেসিভ ওভারটাইম। এই যে স্লেভ, এই যে দাসত্ব, এইটা থেকে তো বেরিয়ে আসতেছি না। বাল্ক অর্ডার নিচ্ছি, যা ব্র্যান্ড যা অর্ডার দিচ্ছে, প্রাইস দিচ্ছে, নিচ্ছি। শ্রমিক কি চায়? ওভারটাইম চায়। শ্রমিক কি চায়? হাজিরা বোনাস চায়। শ্রমিক কি চায়? নাইট বিল চায়। এই যে 8 ঘন্টা কাজ করার অধিকারটাই তো বাংলাদেশের মানুষের নাই। তো সেই জন্যই এখন আমরা সরকারের যে গ্যাস বা যেইগুলো আছে সেইটার সাথে 24 ঘন্টার 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, এই সিস্টেমে আসতে হবে। এবং আমাদের চিন্তা করতে হবে যে আমরা আর তেনানা শিলাইয়া ভালো কি কাপড় বানাইতে পারি, পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরো আলোচনার আয়োজন করতে পারবো। মজুরি এবং সুবিধা, ডে কেয়ার সেন্টার দিতে হবে, শ্রমিকদের 2 জায়গায় টাকা দিতে হয়। অনেক ধরনের সমস্যা, বৈষম্য এবং নারী শ্রমিকদের যৌন হয়রানি নির্যাতন হচ্ছে। এবং এই যে অটো মেশিন আসছে, ডিজিটালাইজেশন আসছে, কোনো প্রশিক্ষণ নাই, কোনো ট্রেনিং নাই, মেয়েরা কিছু শিখতে পারতেছে না, ছেলেরা ওই মেশিনে টুকটুক করে শিখবে। এই জায়গায় আসতে হবে এবং সরকার চেষ্টা করতেছে। আমরা আরো আহ্বান জানাই। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো আলোচনা করার সুযোগ পাবো আশা করি। দর্শক, শেষ করছি আজকের মতো ইস্পাহানি মির্জাপুর চা প্রেজেন্টস মুক্তবাগ। ভালো থাকবেন সবাই।